মব কালচার শেষ, এই উচ্চারণ কি বাস্তব পদক্ষেপের ইঙ্গিত নাকি রাজনৈতিক চাপ সামলানোর কৌশল? এখনই শুরু হচ্ছে সরকারের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। ৬০০-র বেশি মব সহিংসতার ঘটনা, শত শত প্রাণহানি আর এক রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের ঘোষণা, মব কালচারের দিন শেষ। কিন্তু প্রশ্ন থেকে যায়, নিজ দলের কেউ জড়িত থাকলে কি সত্যি এই সন্ত্রাস দমন সম্ভব? মনে আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা? মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শামীম মোল্লা, যিনি জনতার প্রহারে প্রাণ হারিয়েছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুরির সন্দেহে তোফাজ্জেল হোসেনকে মারধর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনাও কি আমরা ভুলে গেছি? এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো এক প্রবণতার অংশ, দলবদ্ধ সহিংসতা, জনতার বিচারের নামে প্রতিহিংসার উল্লাস। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে একটি শব্দ দ্রুত ছড়িয়ে পড়ে, মব কালচার। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের সময় ৬০০-র বেশি মব সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু ২০২৫ সালে ৪৬০ জন প্রাণ হারিয়েছেন জনতার বিচারের নামে সংগঠিত সহিংসতায়, এমন তথ্য দিয়েছে হিউম্যান রাইটস কালচার ফাউন্ডেশন। এর আগে ২০১৯ থেকে ২০২৩ ৫ বছরে ২১৫ জনের প্রাণহানি হয়েছিল মব সহিংসতায়, জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। ২০২৪ সালে সংখ্যাটি ছিল ১২৮, আর ২০২৫-এ এসে তা দ্বিগুণের বেশি। প্রশ্ন হচ্ছে, এই বিস্ফোরণ কেন? বিশ্লেষকদের মতে, জুলাই পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাসে ধস এবং অন্তর্বর্তী সরকারের নীরবতা, এই তিনটি উপাদান মিলে তৈরি করেছে এক বিপজ্জনক শূন্যতা। আর সেই শূন্যতার ভেতরেই জন্ম নিয়েছে দলবদ্ধ বিচার, যেখানে আইন নয়, আবেগ সিদ্ধান্ত নেয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই সহিংসতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সম্পৃক্ততার অভিযোগ। কখনো ভিন্ন মতের নেতাকর্মীকে দোষর আখ্যা দিয়ে রাস্তায় শাস্তি দেওয়া হয়েছে, কখনো মাজার, ব্যবসা প্রতিষ্ঠান বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। তৌহিদি জনতা বা অন্য ব্যানারে সংগঠিত আক্রমণের ঘটনাও সামনে এসেছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবু তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ছিল, মব ভায়োলেন্স বলে কিছু নেই, অর্থাৎ সমস্যাটিকে অস্বীকার করা হয়েছিল। সময় টিভির সাংবাদিকদের চাকরি হারানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা, ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনাগুলো যেন একই সূত্রে গাঁথা। ব্যক্তিগত বিদ্বেষও কখনো এই ভিড়ের উন্মত্ততায় রূপ নিয়েছে। সম্প্রতি এক গার্মেন্টস কর্মী হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে জীবন অবসান ঘটানোর ঘটনাটি তারই নির্মম উদাহরণ। এখন রাজনৈতিক সরকার ক্ষমতায়, নবনির্বাচিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছেন, মব কালচারের দিন শেষ। ঘোষণা স্পষ্ট, ভাষা কঠোর, কিন্তু বাস্তবতা? মব সন্ত্রাস দমন কেবল আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। কারণ মব অনেক সময় স্বতঃস্ফূর্ত নয়, সংগঠিত, কখনো কখনো রাজনৈতিকভাবে আশ্রিত। সরকার কি নিজের দলের বিরুদ্ধে কঠোর হতে পারবে? এই প্রশ্নটাই সবচেয়ে বড়। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। কিন্তু সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক সতর্ক করেছেন, যদি বিচারের নামে কেবল ভিন্ন মত দমন করা হয় আর নিজ দলের সমর্থকদের দায় এড়িয়ে যাওয়া হয়, তাহলে মব সংস্কৃতি থামবে না, বরং প্রাতিষ্ঠানিক রূপ পাবে। মব সন্ত্রাসের শক্তি কোথায়? এর শক্তি জনতার আবেগে, এর শক্তি রাজনৈতিক মেরুকরণে, এর শক্তি আইনের দুর্বল প্রয়োগে। যখন মানুষ বিশ্বাস হারায় যে আদালত বিচার দেবে, তখন তারা রাস্তায় বিচার শুরু করে। যখন প্রশাসন দ্বিধাগ্রস্ত থাকে, তখন দলবদ্ধ শক্তি সাহসী হয়ে ওঠে। যখন রাজনৈতিক বক্তব্যে জনতার রায় ধরনের ভাষা ব্যবহার করা হয়, তখন সেটাই বৈধতা পায়। মব সহিংসতা নতুন নয়, আগে ছিল, এখনো আছে,
কিন্তু যখন তা ঊর্ধ্বমুখী হয় তখন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। কারণ প্রথমত এটি দ্রুত সংগঠিত হয়, সোশ্যাল মিডিয়ার উস্কানিতে মিনিটের মধ্যে ভিড় জমে যায়। দ্বিতীয়ত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকলে পুলিশ নিরপেক্ষ থাকতে পারে না। তৃতীয়ত বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে মানুষ বিকল্প পথ খোঁজে। রংপুরের পীরগঞ্জে নির্বাচনের পর সিলযুক্ত ব্যালট উদ্ধারের ঘটনায় উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দলবদ্ধভাবে হেনস্থা ও গাড়ি ভাঙচুর, এটি দেখিয়েছে রাজনৈতিক সরকার ক্ষমতা এলেই মব থামে না, বরং নতুন শক্তির পরীক্ষা শুরু হয়। এই সরকারের সামনে তাই দ্বিমুখী চ্যালেঞ্জ, একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল রাখা, অন্যদিকে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা। কিন্তু আইন প্রয়োগ যদি নিরপেক্ষ না হয় তবে ঘোষণা কাগজেই থেকে যাবে। মব সন্ত্রাস দমন করতে হলে প্রয়োজন দলীয় পরিচয় নির্বিশেষে তাৎক্ষণিকভাবে গ্রেফতার ও দ্রুত বিচার, উস্কানিমূলক রাজনৈতিক ভাষার বিরুদ্ধে শূন্য সহনশীলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর স্পষ্ট বার্তা, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পাশাপাশি সামাজিক প্রচার ও সচেতনতা দরকার। জনতার বিচার মানে ন্যায় বিচার নয়, অনেক সময় তা প্রাণনাশী উন্মত্ততা। রাষ্ট্র যদি কঠোর বার্তা না দেয় তবে ভিড় বার্তা দেবে, আর সেই বার্তা হবে ভয়ঙ্কর। আইনের শাসন নয়, ভিড়ের শাসন। বাংলাদেশের ইতিহাস বলছে রাজনৈতিক উত্তেজনার সময়ে দলবদ্ধ সহিংসতা বেড়েছে। আবার এটাও সত্য, নিরপেক্ষ ও কঠোর আইন প্রয়োগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এখন প্রশ্ন, নতুন সরকার কি সেই নিরপেক্ষতা দেখাতে পারবে? নিজ দলের কেউ জড়িত থাকলে কি এই কঠোরতা প্রয়োগ হবে? যদি হয় তবে মব কালচার শেষ, স্লোগান নয়, বাস্তবতা হবে। আর যদি না হয় তবে এই সহিংসতা শুধু নতুন মুখ পাবে, পুরনো প্রবণতা টিকে থাকবে। রাষ্ট্রের সামনে সিদ্ধান্ত স্পষ্ট, আইনের শাসন প্রতিষ্ঠা নাকি দলীয় সুবিধা রক্ষা। কারণ মব যখন শক্তিশালী হয় তখন গণতন্ত্র দুর্বল হয়, আর গণতন্ত্র দুর্বল হলে রাষ্ট্র দীর্ঘমেয়াদে টেকসই থাকে না। নতুন সরকারের সামনে যে পরীক্ষাগুলো অপেক্ষা করছে তার মধ্যে মব কালচার দমনই সম্ভবত সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্ণায়ক পরীক্ষা।